আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। সেফ ডিজিটাল স্পেস ফর গার্লস অ্যান্ড ইয়ুথ প্রকল্পে আজকে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এই বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এটা আমাদের দেশে এখন ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে এবং আমাদের দেশের যে বিভিন্ন মিনিস্ট্রি, বিশেষ করে এগ্রিকালচার মিনিস্ট্রি তারা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা বাংলাদেশের যে সমস্ত জলবায়ু ক্লাইমেট এফেক্টেড এরিয়া রয়েছে সেই জায়গাগুলোতে বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে এই সেবাটা প্রদান করে আসছে। আমরা এখন দেখি যে স্মার্ট এগ্রিকালচার বা স্মার্ট ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার কি। ক্লাইমেট স্মার্ট কৃষি এমন একটি পদ্ধতি যা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করে কৃষি উৎপাদন বৃদ্ধি করে, পরিবেশের ক্ষতি কমায় এবং বাংলাদেশের জলবায়ু স্মার্ট কৃষি বলতে এমন একটি পদ্ধতি বা নীতিকে বোঝায় যার উদ্দেশ্য হলো কৃষি উৎপাদন ও কৃষকের আয় বৃদ্ধি করা, কৃষিকে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে সহায়তা করা, সম্ভব হলে গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানো। বাংলাদেশে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ দেশটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, বিশেষ করে বন্যা, ঘূর্ণিঝড়, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, উত্তর পশ্চিমাঞ্চলে খরা, নদী ভাঙ্গন, তাপমাত্রা বৃদ্ধি এগুলো আমাদের দেশে অহরহ হচ্ছে এবং বিভিন্ন ঋতুতে বিভিন্ন সময় পরিবেশের উপরে এর প্রভাব পড়ছে। জলবায়ু স্মার্ট কৃষির লক্ষ্য হলো খাদ্য উৎপাদন বজায় রেখে কৃষিকে আরো সহনশীল এবং টেকসই করা। বাংলাদেশে প্রচলিত জলবায়ু স্মার্ট কৃষি পদ্ধতি মধ্যে যেমন আবহাওয়ার পূর্বাভাস, যদি আমরা আবহাওয়া সম্পর্কে জানি যে কখন বৃষ্টি হচ্ছে বা কিভাবে আমাদের নিম্নচাপ কখন হবে এবং এই আবহাওয়ার পূর্বাভাসটা হচ্ছে ম্যান্ডেটরি, বিশেষ করে এই কৃষকের জন্য যারা বিভিন্ন সময় বিভিন্ন ঋতুতে যে তারা খাদ্য উৎপাদন করে মানে ফসল বনে, এটা হচ্ছে একটা বড় ভূমিকা রাখে। পাশাপাশি আগাম বন্যার পূর্বাভাস এবং পোকামাকড় সংক্রমণের তথ্য, যে আমরা কোন কোন শস্য উৎপাদন করব ওই শস্যের ভিতরে বা ওই ধরনের ফসলের ভিতরে মানে যে সমস্ত ক্ষতিকারক পোকামাকড় আক্রমণ করে সেই তথ্যটাও আমাদের জানা দরকার। এবং বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক সংস্থা যারা সিএস এর পদ্ধতিতে বিভিন্ন কার্যক্রমে সহায়তা করছে, যেমন মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল, ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, তারা কিন্তু ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারকে সহায়তা করার জন্য তারা কিন্তু বিভিন্ন ন্যাশনাল, ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ সরকার সহায়তা করছে এবং তাদের বিভিন্ন কর্মসূচির লক্ষ্য হচ্ছে যে উপকূলীয় অঞ্চলে সহনশীলতা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কম কার্বন কৃষি উৎপাদন, কৃষকের প্রশিক্ষণ প্রদান, এই কাজগুলো কিন্তু তারা করে আসছে। জলবায়ুর স্মার্ট কৃষির উপকারিতা হচ্ছে যে যদি আমরা স্মার্ট কৃষিকে আমরা ব্যবহার করি, এটাকে যদি আমরা আমাদের যে এগ্রিকালচার যে সিস্টেমে বা যারা গ্রামের কৃষকরা আছে যা এই সুযোগটা যদি নিতে পারে, তাহলে কি হবে যে জলবায়ুর ঝুঁকির মধ্যে বেশি খাদ্য উৎপাদন করতে পারবে, কৃষকের জীবিকা রক্ষা করতে সহায়তা করবে, দুর্যোগ জনিত ক্ষতি কমবে, মাটি ও পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারবে, পাশাপাশি জাতীয় খাদ্য নিরাপত্তা শক্তিশালী করতে পারবে। আর যে চ্যালেঞ্জগুলো আমরা প্রতিনিয়ত দেখি বা যে চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আসে, যেমন কৃষকের জন্য সীমিত অর্থায়ন, তারা যখন এই কৃষি কাজ করবে, সার দিবে এবং তারা যখন শস্য রোপণ করবে সেই সময় তাদেরকে যদি আমরা আর্থিকভাবে সহায়তা দিতে পারি তাহলে তারা আরো ভালো উৎপাদন করতে পারবে।
পাশাপাশি আমাদের দেশে আরেকটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ছোট আকারের জমি। যদি জমি বড় হয় তাহলে দেখা গেল যে যে সমস্ত মেশিন আমাদের দেশে আসছে এগ্রিকালচারটাকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, তো জমিগুলো যখন ছোট ছোট হয়ে যায়, খন্ড খন্ড হয়ে যায়, তখন কিন্তু এই সুযোগটা থেকে তারা কিন্তু বঞ্চিত হয়। এবং দুর্বল গ্রামীণ গ্রামীণ অবকাঠামো, দেখা গেল যে রাস্তাঘাট এবং হচ্ছে ব্রিজ কালভার্ট এগুলো না থাকার কারণে কৃষকেরা সহজেই তাদের যে শস্য আছে সেগুলো তাদের বাড়িতে বা গ্রামে বা হাটে বাজারে নিয়ে যাওয়া তাদের জন্য একটা সময় সাপেক্ষ এবং হচ্ছে যে তারা অর্থনৈতিক ক্ষতির ভিতরে পড়ে যায়। আর এখানে যেটা আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই যে কৃষি পঞ্জিকা বা ফসল পঞ্জিকা, যে কৃষি পঞ্জিকা হলো এমন মাস যেমন কোন মাসে আমরা কোন ফসলটা উৎপাদন করব, এটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা কৃষি ক্যালেন্ডার বা কৃষি তথ্য সার্ভিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের পোর্টাল এবং বিভিন্ন কৃষি সংস্থা সরবরাহ করে থাকে। এই পোর্টালের মাধ্যমে আমরা যারা মানে কৃষকদেরকে আমরা এই ক্রপ ক্যালেন্ডারের ধারণা দিতে পারি। তারা যদি এই ক্রপ ক্যালেন্ডারটাকে ব্যবহার করে তাহলে তারা বিভিন্ন ধরনের সুযোগটা পেয়ে যাবে আর কিভাবে তারা ফসল উৎপাদন করবে। বাংলাদেশের ফসল ক্যালেন্ডার বলতে বছরের কোন সময় কোন ফসল উৎপাদন হয়, কোন ফসল বপন করতে হয়, কখন রোপণ করতে হয়, পরিচর্যা, সংগ্রহ করা এবং সময়সূচিকে আমরা কাজে লাগাতে পারি। এটি কৃষকদের সঠিক সময়ে সঠিক কাজ বা কৃষিকাজ পরিচালনা করতে সহায়তা করে। বাংলাদেশের আবহাওয়া, ঋতুর পরিবর্তন, বৃষ্টিপাত ও জলবায়ুর উপর ভিত্তি করে ফসলের ক্যালেন্ডার তৈরি করা হয়। এর মাধ্যমে কৃষকেরা জানতে পারবেন যে কখন জমি প্রস্তুত করতে হবে, কখন বীজ বা চারা রোপণ করতে হবে, কখন সেচ ও সার প্রয়োগ করতে হবে, কখন ফসল কাটতে হবে। বিশেষ করে বাংলাদেশে সাধারণত ৩টি প্রধান ধান মৌসুম রয়েছে: আউশ মৌসুম, আমন মৌসুম, বোরো মৌসুম। যেমন আউশ মৌসুমে বপনের সময় হচ্ছে মার্চ এপ্রিল এবং কাটার সময় হচ্ছে জুলাই আগস্ট। আবার আমন মৌসুম, এই মৌসুমে যখন রোপণ আমরা করি, যখন ধান রোপণ করি সেই সময়টা হচ্ছে জুলাই আগস্ট এবং কাটার সময় নভেম্বর ডিসেম্বর। আবার বোরো মৌসুম, এই সময়টা হচ্ছে ডিসেম্বর জানুয়ারি এবং কাটার সময় হচ্ছে এপ্রিল মে। এই যে সময়টা যে আমি কখন জমিতে ধান বপন করব, কখন জমিতে ধান কাটবো, এটা কিন্তু আমরা ক্রপ ক্যালেন্ডারের মাধ্যমে দেখব। এবার আমরা দেখি যে ক্রপ ক্যালেন্ডারে যে তথ্যগুলো রয়েছে, বিশেষ করে ক্যালেন্ডারে যে তথ্যগুলো উল্লেখ করা রয়েছে, যেমন ফসলের নাম, কোন ফসল কখন আমরা এটা রোপণ করব, বিভিন্ন ফসলের নাম দেওয়া আছে, বপন এবং রোপণের সময় দেওয়া আছে, সার এবং সেচ ব্যবস্থাপনা, আমরা এই ফসলের জন্য কোন কোন সার ব্যবহার করব, কি ধরনের পানি, কি ধরনের সেচ আমরা ব্যবহার করব, এটাও কিন্তু ক্রপ ক্যালেন্ডারে বলা আছে। এবং সবচেয়ে বড় যে জিনিস সেটা হচ্ছে রোগ এবং হচ্ছে পোকামাকড়ের নিয়ন্ত্রণ। হ্যাঁ, এইটা যদি আমরা রিডিউস করতে পারি ক্রপ ক্যালেন্ডারের মাধ্যমে বা হচ্ছে কৃষি সম্প্রসারণের হেল্পলাইনের মাধ্যমে, তাহলে কিন্তু আমাদের উৎপাদনটা অনেক বেড়ে যাবে। পাশাপাশি ফসল সংগ্রহের সময়, যে সময়টা আমরা ফসল সংগ্রহ করব, এটা আমরা খুব খুব ভালোভাবে আমরা ফসলটাকে আমরা সংগ্রহ করতে পারবো। ফসলের কোয়ালিটিটা আমরা ভালো পাবো, আমরা বাজারের রেট আমরা ভালো পাবো। তো সেই ক্ষেত্রে ক্রপ ক্যালেন্ডারটা আমাদের ব্যবহার যদি আমরা করতে পারি তাহলে আমরা অনেক ধরনের সুবিধা বেনিফিট আমরা ক্রপ ক্যালেন্ডারের মাধ্যমে পাবো। এবং কেন এটা ক্রপ ক্যালেন্ডারটা করা হয়েছে, যে যেহেতু আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন জলবায়ু পরিবর্তনের ফলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগের ভিতরে পড়ে যায়। এই দুর্যোগকালীন মুহূর্তে এই সময়ের ভিতরে কৃষকেরা যেন তাদের কাজটা বা তারা যেন ভালো ফসল উৎপাদন করতে পারে, তারা যেন ক্ষতি থেকে বেঁচে, তারা যেন তাদের নিজেদের ক্ষতিটাকে রিডিউস করতে পারে এবং নিজেদের আর্থিক সক্ষমতাকে বৃদ্ধি করতে পারে। পাশাপাশি এটা জাতীয় পর্যায়ে এই সুযোগ, এই সক্ষমতা, এই সাপোর্টটা তারা দিতে পারে আর কি। তো এই ক্রপ ক্যালেন্ডারটা আমরা কিভাবে দেখতে পারি, আমরা যদি দেখি যে
একটা ওয়েবসাইট আছে যে বামিস, এই ওয়েবসাইটে যদি আমরা যাই তাহলে কিভাবে ক্রপ ক্যালেন্ডারের মাধ্যমে আমি যে এতক্ষণ যে কথাগুলো বললাম যে ওখানে যে সেবাগুলো আছে তাহলে এটা আমরা দেখতে পারবো। এখন আমরা গুগল ওয়েবসাইটে গিয়ে যে ক্রপ ক্যালেন্ডার যে আমাদের যে বিভিন্ন ধরনের সেবাটা পাবো সেটা আমরা দেখতে পাবো। আমরা www.bamis.gov. এই ওয়েবসাইটে গিয়ে আমরা দেখতে পারবো যে এখানে ক্রপ ক্যালেন্ডার কিভাবে কাজ করে। যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য সেবা বামিস, এখানে এখানে যদি আমরা যাই এখানে আমরা দেখতে পাবো যে ফসল আবহাওয়া তত্ত্ব, এই যে এটাতে যদি আমরা যে সার্চ দেই যে ফসল আবহাওয়া তত্ত্ব, এখানে আমরা কোন ধরনের ফসল আমরা উৎপাদন করব এই সমস্ত ফসল আবহাওয়া তত্ত্ব এখানে দেওয়া আছে। পাশাপাশি আমরা যদি আরেকটাতে জায়গায় যাই যে রোগ, হ্যাঁ, কি ধরনের রোগ হয় ভুট্টার লিচুতে সরিষাতে কি ধরনের রোগ হচ্ছে সেটা আমরা কিন্তু এখানে দেখতে পারবো। এই যে এখানে আমরা দেখলাম যে রোগ হওয়ার ফলে যে এটা কিভাবে এটাকে প্রতিরোধ করতে হবে সেটাও কিন্তু এখানে সুন্দর করে বলে দেওয়া আছে, এবং ওষুধের কত গ্রাম ওষুধ দিতে হবে, 7 দিন অন্তর অন্তর 4 বার প্রয়োগ করতে হবে, তো দমন প্রক্রিয়া কি, আক্রমণের ধাপ কি, এই জিনিসগুলো কিন্তু যারা কৃষক আছেন তারা এই পোর্টালের মাধ্যমে কিন্তু দেখতে পারবে। কত সেন্টিগ্রেড তাপমাত্রায় কত আলোতে রাখতে হবে, আবহাওয়ার অনুকূল আবহাওয়া কিরকম হবে, এই বিষয়গুলো ক্রপ ক্যালেন্ডারের মাধ্যমে বলা আছে। এর পাশাপাশি আমরা যদি দেখি পেঁয়াজ উৎপাদন করার ক্ষেত্রে এখানে কি ধরনের রোগগুলো হয় এখানে সেটা কিন্তু বলা আছে। এরপরে আমরা আরো একটা দেখি যে জেলা ভিত্তিক ফসল, কোন জেলায় কোন ফসলটা হচ্ছে। সো এখানে এটা আমরা সার্চ যে দেখব এবং এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন তথ্য আমরা নিতে পারবো। কোন জেলায় কত বৃষ্টিপাত হচ্ছে, এই যে তাপমাত্রা যদি আমি দেখি সর্বোচ্চ তাপমাত্রা এখন কোথায় হচ্ছে, তো এটা হচ্ছে মাসিক ভাবে যদি আমরা দেখি। এরপরে হচ্ছে সর্বোচ্চ কোন মাসে, এটা আমরা যদি দেখবো, এটা যদি আমরা এপ্রিল মাসে দেখি এবং আমরা এটা কোথায় দেখবো, ঢাকাতে এপ্রিলের তাপমাত্রা কত ছিল। ঢাকায় 6 এপ্রিল 34°C তাপমাত্রা। তো এইভাবে আমরা এখানে যে প্রতিটা জায়গায় গিয়ে এটা আমরা দেখব, এখানে ক্রপ ক্যালেন্ডারে সবগুলো দেওয়া আছে। এরপরে আমরা আরেকটা ওয়েবসাইটে আমরা যাই, সেখানেও কিন্তু আমরা অনেকগুলো দেখতে পারবো ক্রপ ক্যালেন্ডারে, যেটা হচ্ছে AIS কৃষি তত্ত্ব সার্ভিস। এখানে কৃষি পণ্যের দৈনিক বাজার দর, এখানে যদি আমরা ক্লিক করি যে আমরা যে বিষয়গুলো আমরা উৎপাদন করছি, বিশেষ করে চাল, ডাল, ভুট্টা, পেঁয়াজ, যে আমরা যে বিষয়গুলো যে খাদ্যদ্রব্যগুলো আমরা তৈরি করছি, তো এটার বর্তমান বাজার দর কত, কোথায় আমরা কোথায় আমরা পাবো, তো এই বিষয়গুলো কিন্তু এখানে বলা আছে। যে এখানে যদি আমরা ক্লিক করি যে কৃষি পণ্যের দৈনিক বাজার দর, এখানে যদি আমরা ক্লিক করে দেখবো যে এখানে ওয়েবসাইটে আসার পরে আপনি কোন বিভাগের, কোন উপজেলার, মূল্যের ধরন, এটা পাইকারি না খুচরা, এবার দৈনিক জানতে চান না সাপ্তাহিক জানতে চান, এরপরে হচ্ছে কোন জেলার কোন বাজার, গিয়ে আপনি যদি এখানে অনুসন্ধান দেন তাহলে আপনাকে সঠিক তথ্য এই ওয়েবসাইটের মাধ্যম থেকে আপনি পেয়ে যাবেন। এটা আর সবচেয়ে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এখানে একটা হেল্পলাইন নাম্বার আছে, যে আমরা যদি হেল্পলাইন নাম্বার আছে, যে হেল্পলাইন হচ্ছে কৃষক বন্ধু ফোন সেবা, যে 3331। এই 3331-এ যদি আমি ফোন দেই
তাহলে আমি কিন্তু এখান থেকে আমি একটা সেবা নিতে পারবো। পাশাপাশি কৃষি কল সেন্টার, যেখানে আপনার হেল্পলাইন নাম্বার, যার 16 12 3, এই নাম্বারে যদি আমি ফোন করি তাহলে 25 পয়সা করে কাটবে, এবং হচ্ছে সপ্তাহে প্রতিদিন, শুধু বন্ধের দিন, সরকারি ছুটির দিন ছাড়া সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত যদি আমি হেল্পলাইনে আমি ফোন করি, তাহলে কৃষি জাতীয় সমস্ত ধরনের সেবা আমরা এখান থেকে পেয়ে যাব। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।